যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ৫ জেলায় ৯৮ জন আটক। অপরাধীরা বাইরে থাকা পর্যন্ত চলবে অভিযান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাগেরহাটে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক ৩ এমপি, পুলিশ সুপার সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা। সাবেক এসপি গ্রেপ্তার। আত্মসমর্পণের পর কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২০ কোটি টাকা আত্মসাতের মামলা। নোয়াখালীতে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩। খুলনার সাবেক মেয়র আব্দুল খালেকের অবৈধ সম্পদের তদন্ত শুরু। তথ্য চেয়ে বিভিন্ন সংস্থাকে দুদকের চিঠি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। অপারেশন ডেভিল হান্টে ৫ জেলায় এ পর্যন্ত ৯৮ জন আটক হয়েছেন। এর মধ্যে গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মী সহ আটক হয়েছেন ৮২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। এছাড়া গাজীপুরে ছাত্রদের উপর হামলার ঘটনায় পুলিশ মামলা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী সড়ক ও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। নোয়াখালীতে অভিযানে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আজাদ সহ ৭ জন, রংপুরে ৪ জন এবং খাগড়াছড়িতে ৪ জন আটক হয়েছে। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায় যুবলীগ নেতা আটক হয়েছেন। বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। যে সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিনই অভিযান চলবে। পরে তিনি বলেন, গাজীপুরে হামলার ঘটনায় যারা জড়িত ছিল তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে কিছু জানেন না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অপারেশন তো এখনো চলমান আছে। এই অভিযানে গাজীপুরেই সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, সর্বশেষ জানাবেন পরিস্থিতি। দেখুন, গতকাল রাতে ডেভিল হান্টের যে অভিযান সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে এর মধ্যে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা পুলিশ এখানে সর্বমোট ৬৫ জনকে আটক করেছেন এবং এই ৬৫ জনের মধ্যে আওয়ামী লীগের বেশিরভাগই নেতাকর্মী এবং তারা যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এর আগেও। এবং পুলিশ বলছে যে যাদের আটক করা হয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। দেশের নাশকতা বা অরাজকতার সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে, এরকম কথা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং যাদের আটক করা হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সবাই। এবং পুলিশ বলছে যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনাকে বলে রাখি যে শুক্রবার রাতে এখানে দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আকমল জাব্বেল হকের বাড়িতে এখানে ছাত্র জনতার উপর হামলা করা হয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে, এবং সেখানে কিন্তু 18 জন শিক্ষার্থী আহত হন। এবং এই আহত ঘটনার পরপরই কিন্তু যারা সমন্বয়ক ছিলেন এখানে নাগরিক কমিটির যারা ছিলেন তারা কিন্তু দিনভর গতকাল সড়ক অবরোধ করে রাখেন। এবং এক পর্যায়ে এই শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এখানে পুলিশ প্রধান এখানে আছেন, জিএমপির কমিশনার, তিনি
তিনি বলেন যে এখানে যারা এই দুষ্কৃতির সাথে জড়িত তাদেরকে প্রত্যেককে আইনে আওতায় আনা হবে এবং আওয়ামী লীগের দূষর যারা এবং যাদের সাথে এখানে এই ফ্যাসিস্ট সরকারের সাথে যাদের সম্পর্ক তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ধরনের ঘোষণা দেওয়ার পর এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন যে এখানে যদি পুলিশের কোনো দায় থেকে থাকে সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এর প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা সড়ক গতকাল অবরোধ প্রত্যাহার করেন। তবে আজকে আমরা যে চিত্রটি দেখেছি গাজীপুরের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে এবং গতকাল রাতে অভিযানের পর আজকের দিনে কিন্তু পুলিশের বা সেনাবাহিনীর কোনো অভিযানের খবর আমরা পাইনি এবং যেই 65 জনকে এখানে ধরা হয়েছিল তাদেরকে আদালতে নেওয়া হয়েছে এরকম আমরা জেনেছি। আরেকটি বিষয় হচ্ছে যে শুক্রবারের ঘটনায় এখন সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং সেখানে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। একই সঙ্গে সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাকে কিন্তু বরখাস্ত করেছেন পুলিশ কমিশনার এবং এখন গাজীপুর যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই শান্ত রয়েছে। তবে যেই এলাকাতে এই ঘটনাটি সূত্রপাত সেই দাক্ষিণখান এলাকায় কিন্তু অভিযান আতঙ্কে অনেকটাই পুরুষশূন্য হয়ে আছে এবং এখানে লোকজন অনেকটাই কম এবং যারা আছেন শুধুমাত্র নারীরাই এখন ঘরে অবস্থান করছেন। এই ছিল গাজীপুরের অভিযানের সর্বশেষ পরিস্থিতির খবর। অপারেশন ডেভিল হান্টের বিষয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বাগেরহাটের সাবেক 3 সংসদ সদস্য, পুলিশ সুপার সহ 35 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামির তালিকায় আছেন বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। এছাড়াও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ 35 জনের নাম সহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 50 জনকে। শনিবার সকালে ফকিরহাট থানায় করা মামলায় এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে। কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। কক্সবাজার জেলা জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এই নির্দেশ দেন। এর আগে সকালে দুদকের একটি মামলায় তিনি আত্মসমর্পণ করেন। দুদকের আইনজীবী জানান, 23শে জানুয়ারি সাবেক জেলা জজ, জেলা প্রশাসক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2014 সালে মামলাটি করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। মামলায় আসামি করা হয় সে সময়ের জেলা প্রশাসক রুহুল আমিন সহ 28 জনকে। মামলা বাদী স্বাক্ষর ও নথি জাল করে সাবেক ডিসি রুহুল আমিনের নাম কেটে দেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের পক্ষ থেকে মামলার গুণাগুণ তুলে ধরেছি। আসামির অপরাধের বিষয়টা আমি তুলে ধরেছি। মাননীয় আদালত দীর্ঘ শুনানির পর আসামি রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছে। নোয়াখালীতে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এদিকে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে কবিরহাট থানায় 8 জনের নাম সহ অজ্ঞাত আরো 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের মা। মাঘের শেষে এসে আবারও জেঁকে বসেছে শীত। মৌলভীবাজার ও রাজশাহীতে বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন 8.05 এবং রাজশাহীতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, পঞ্চগড়েও শীত অনুভূত হচ্ছে অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার থেকেই তাপমাত্রা আবার বাড়তে পারে। 3 থেকে 4 দিন ধরে তাপমাত্রা বাড়বে, তারপর আবারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জনদুর্ভোগের পাশাপাশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। আর এই 3 দিনের খুব শীত কাটায়নি, শীত পড়ছে, হাত পা খুব কালি যাইছে। গরিব মানুষ কি করে খাবো, কষ্ট করে আসতে হয়েছে, পানি আমরা নাড়তে পারছি না। রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী আসিফ মুস্তাহিদের খোঁজ মেলেনি। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালু রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার গোদার বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় আসিফ। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দিলে তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এদিকে শনিবার গোপালগঞ্জের কোটালী পাড়ায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বিপুল মণ্ডলেরও খোঁজ মেলেনি। তার সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।
রাঙামাটির সাজেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালক পর্যটক সহ ৩ জন আহত হয়েছেন। সকালে দীঘিনালা উপজেলার খাগড়াছড়ির সাজেক সড়কে পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় একটি খোলা জিপ। এ সময় খাগড়াছড়ির সাজেক সড়কের ১০ নম্বর হাজাছড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক ও ২ পর্যটক আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৭ ও ২৭ জানুয়ারি সাজেকে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ পর্যটক আহত হয়। লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সদর উপজেলার দিঘলি এলাকায় একটি ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অনুমোদন না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটা মালিককে জরিমানা করা হয় ২ লাখ টাকা। এ নিয়ে ৩২টি ইটভাটায় উচ্ছেদ পরিচালনা করা হয়। এর মধ্যে ২৭টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া এবং ৩২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। হাওরে মাছ বাড়াতে ইজারায় স্বচ্ছতা আনতে হবে, সেই সাথে নিয়ন্ত্রণ করতে হবে হাওরের পাশের কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার। এসব কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্যাবিল পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, দেশি প্রজাতির মাছ রক্ষা করা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের বড় দায়িত্ব। এ লক্ষ্যে বাইক্যাবিল সহ দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খনন করা হবে বলেও জানান তিনি। পরে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা। যে হাওরকে রক্ষা করতে হলে এখান থেকে কীটনাশক অন্তত আমরা চাষ করি, ধানের চাষ করি, সব কিছু করি, কিন্তু কীটনাশক ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর তাছাড়া অনেকগুলো বাঁধ, অনেকগুলো রাস্তা এমনগুলো যেগুলো পানি প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেগুলোকেও আমাদেরকে পুনর্ভাবে চিন্তা করতে হবে। সুনামগঞ্জের পাটলাই নদীতে আটকা পড়েছে শত শত নৌযান। একদিকে শুষ্ক মৌসুমে কমছে নদীর পানি, অন্যদিকে পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। এর জেরে মাঘের প্রথম থেকেই শুরু হওয়া নৌজটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নৌচালক ও শ্রমিকরা। এতে মারাত্মক লোকসানের মুখে ব্যবসায়ীরা। সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর সুনামগঞ্জ। দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে সরবরাহ করা হয় কয়লা, বালু ও চুনাপাথর। নদীপথে পরিবহন সহজ হওয়ায় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় পণ্য। তবে শীতে কমেছে নদীর পানি। অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে শত শত পাথর আর কয়লা বোঝাই নৌযান। এতে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। এই যানজটের কারণে পানিও কম, এখন ভাড়া হয়েছে 1100, 1000, মানে ডাবল ভাড়া পড়ে আর কি। ড্রেজিং হইতেছে, ড্রেজিংটা তো সুষ্ঠুভাবে সঠিকভাবে ড্রেজিংটা হয় তাহলে আমাদের এই খেরিংয়ের সমস্যাটা সমাধান হবে। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। সময় মতো পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা তাদের। বড় বড় নৌকা আছে, সপ্তাহ 10 দিন 15 দিন চলে যায় এই গাটা। একদিন বলে 4 দিন 7 দিন জায়গা, কখন যে নৌকা ছুটবো তার কোনো নির্দেশনা নাই। সমস্যার কথা স্বীকার করে নদী খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছু সংশোধনী দিয়েছি, আমরা সেই আলোকে সংশোধনের আগে রিকোয়েস্ট করতেছি। তো এটি আমাদের সংশোধন হলে আবার পাঠাবো, এবং যদি এটি অনুমোদন হয় তাহলে আমরা এই যে সুনামগঞ্জ জেলাতে 19টি মেজর যে 19টি নদী আছে সেগুলো আমরা খনন করতে পারবো এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন হবে। গত 15 দিন ধরে পাটলাই নদীর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে 5 কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছি সেখানে। কোম্পানি কর্মকর্তা কর্মচারী এবং 6টি বহুজাতিক কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতা করা হয়েছে। এটা মূল কারণ হচ্ছে এর মাধ্যমে যাতে লিকেজ না হয়, কেউ যেন মানে করের বাইরে যেতে না পারে। ই রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতা বান্ধব করার জন্য ই রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে। আর রাজস্ব আহরণ বৃদ্ধি ও করবান্ধব সেবার প্রসারে আয়কর বিভাগে সম্প্রসারণ করে 10টি কর অঞ্চল, 3টি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু হয়েছে।
ভ্যাট আহরণে বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ, মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধিতে ক্রয় অব্যাহতি যৌক্তিকীকরণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূল্য সংযোজন কর আইন ও বিধিবিধান পদ্ধতি সংস্করণের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং অনলাইন রিটার্ন দাখিল 80% থেকে 100% উন্নতিকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূসক আদায় বাড়ানোর লক্ষ্যে তালিকাভুক্তির সীমা 50 লক্ষ থেকে 30 লক্ষ টাকায় ও নিবন্ধন সীমা 3 কোটি হতে 50 লক্ষ টাকায় হ্রাস করা হয়েছে। আমদানি পর্যায়ে ও সরবরাহ পর্যায়ে কতিপয় সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও মূসক আরোপযোগ্য সেবার উপরে সম্পূরক শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। আমি এর কাস্টম সেটআপ করলাম না। বৈদেশিক বাণিজ্যে 2024-25 আচ্ছা আমি মনে হয় যে এটা আমরা তো আপনাদের শেয়ার করব। হ্যাঁ, আর যেটা মিটিং এ যেগুলো অবজারভেশন হয়েছে সেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয়, অটোনমি ইনশিওর করা হয়, এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল, যত রকমের এমপ্লয়মেন্ট সবগুলো ফ্রোজেন করা হয়েছে। কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী খবরে যাচ্ছি। ফেনীর দাগনভূঞায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে এলাকার আধিপত্য নিয়ে বিএনপি নেতা আকবর হোসেনের সমর্থকদের সাথে ছাত্রদল নেতা ফটিকের সমর্থকদের সংঘর্ষ হয়। খবর পেয়ে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের কারণে নোয়াখালী ফেনী মহাসড়কে প্রায় 1 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। তবে এই ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত কমিটি বাতিল না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পদবঞ্চিতরা। 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পেজে সিরাজগঞ্জ জেলা কমিটি দেয়া হয়েছে। এই কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে দাবি করে তারা বলেন, যারা আন্দোলনে আহত হয়েছে তাদের নাম বাদ দিয়ে ছাত্রলীগের দোসরদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে 6 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান তারা। এদিকে শহরে আনন্দ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সদস্যরা। খুলনার সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে গঠন করা হয়েছে 3 সদস্যের দল। তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা কর কমিশনার ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিকে। খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে 2018 ও 2023 সালে মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। মেয়রের দায়িত্বে থাকার সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2024 সালে এ নিয়ে বাকবিতণ্ডাও হয় ঠিকাদারদের সঙ্গে। ঠিকাদার এসে আমাদের যখন ফাইল মুভমেন্ট হয়ে যখন তার সেকশনে যাইতো তখন আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া লাগতো, সে পার্সেন্টেজ ছাড়া সে চেক সই করতো না। কয়েকটি ফার্মই কাজ করছে এবং তার সঙ্গে সাবেক মেয়র জড়িত ছিল এবং তিনি একজন বড় মাপের ঠিকাদার ছিলেন এই সিটি কর্পোরেশনের। ঠিকাদার প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স, তাজুল এন্টারপ্রাইজ এবং তার ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান SM ট্রেডার্সের কাজের বিবরণ, পরিশোধিত বিলের পরিমাণ সহ নানা তথ্য চেয়েছে দুদক। পাশাপাশি যাওয়া হয়েছে গাড়ির লগ বই ও 18 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজের টেন্ডার সংক্রান্ত নথিপত্র। 3টা প্রতিষ্ঠানকে যে সমস্ত টেন্ডার দিয়েছেন এই টেন্ডারের পরিমাণ, তাদের কাজের পরিমাণ এবং তাদেরকে কী পরিমাণ পেমেন্ট করা হয়েছে প্রতিষ্ঠান থেকে, সেইটার একটা তথ্য চাওয়া হয়েছে।
দুদক বলছে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েই খুলনা সিটি কর্পোরেশন সহ তথ্য চাওয়া হয়েছে কর অঞ্চল খুলনা সার্কেল 3 ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কাছে। যেই অভিযোগগুলো আছে জ্ঞাত অগর্ভতা সম্পদ অর্জন করেছেন, প্রাথমিকভাবে বেশ কিছু সমর্থন আমরা পাচ্ছি, কিন্তু কংক্রিট এভিডেন্স গুলো এখনো আমাদের কাছে আসেনি। আমরা সেগুলো সব সংগ্রহ করার চেষ্টা করছি। অভিযোগ আছে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজেও কাজ করতেন তালুকদার আব্দুল খালেক। নির্দিষ্ট 6টি প্রতিষ্ঠান ছাড়া অন্য ঠিকাদাররা কাজ পেত না। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। প্রাইম মুভার ও লরি শ্রমিকদের 3 দিনের ধর্মঘটে শিডিউল বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের অন্তত 5,000 কন্টেইনার। প্রায় 1750 একক কন্টেইনার না নিয়েই বন্দর ছেড়েছে 4টি জাহাজ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এমন কর্মসূচিতে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বন্দরের। 4 ফেব্রুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পরিবহন শ্রমিকদের। এর জেরে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে 72 ঘন্টা আমদানি রপ্তানির কন্টেইনার আনা নেয়া করা যায়নি। পরে সেই ধর্মঘট শেষ হলেও শিডিউল জটিলতায় পড়ে কন্টেইনার ব্যবস্থাপনা। বন্দরের সিসিটি এবং এনসিটি জেটি থেকে 1756 একক কন্টেইনার না নিয়েই ছেড়ে গেছে 4টি জাহাজ। এসব কন্টেইনারের মধ্যে 839 একক ছিল রপ্তানি পণ্যবাহী, বাকি কন্টেইনারগুলো খালি যাওয়ার কথা ছিল। স্বাভাবিক সময়ে ডিপোগুলোতে রপ্তানির কন্টেইনার থাকে 8,000-এর মতো, কিন্তু 3 দিনের ধর্মঘটে ডিপোতে 13,000 কন্টেইনারের স্তূপ জমেছে। এমন পরিস্থিতিতে রপ্তানি পণ্যের শিডিউল বিপর্যয়, বাড়তি স্টোর রেন্ট সহ জাহাজের গড় অবস্থানকাল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বন্দর এবং লজিস্টিক্স সেক্টরটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য একটা থ্রাস্ট সেক্টর। এই সেক্টরে ঘন ঘন ধর্মঘট ডাকাটা এই সেক্টরের জন্য অত্যন্ত নেতিবাচক। লরির হেল্পার যেমন গুরুত্বপূর্ণ, এখানে বন্দরের চেয়ারম্যান, কাস্টমসের কালেক্টর থেকে শুরু করে সিএনএফ এজেন্ট সবাই গুরুত্বপূর্ণ। সবার সমন্বিত ভূমিকায় একটা বন্দরকে সচল রাখতে পারে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন পক্ষকে নিয়ে কাজ করতে হয় বলে এমন ধর্মঘট কর্মবিরতি সহজে এড়ানো যায় না। স্টেক হোল্ডারদেরকে আন্তরিক হলে এবং সবাই যদি এই বিষয়টা বিবেচনা করে যে আমাদের অর্থনীতির স্বার্থে, দেশের প্রবৃদ্ধির স্বার্থে আমাদের 24/7 কাজ করা উচিত, তাহলে এই সমস্যার সমাধান হবে। ধর্মঘটের কারণে বন্দর থেকে সময়মতো ডেলিভারি নেওয়া যায়নি 5,000 আমদানি পণ্যবাহী কন্টেইনার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সীমান্তে বাংলাদেশিদের হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনার জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে সব অসম চুক্তি বাতিলের তাগিদ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ ও সামাজিক জিয়াফত অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন এই লং মার্চের আয়োজন করে। শনিবার রাতে সীমান্ত হত্যার প্রতিবাদ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ শুরু হয়। সকালে লং মার্চটি শিবগঞ্জে পৌঁছায়। পরে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কিরণগঞ্জ সীমান্ত অভিমুখে যাত্রা শুরু করে লং মার্চটি। তবে প্রশাসনের অনুরোধে পাইলিং মোড় এলাকায় গিয়ে তা শেষ করা হয়। বগুড়ায় সরিষা চাষিদের মুখে হাসি ফুটেছে। গত বছরের চেয়ে 10,000 হেক্টর কম আবাদ হলেও আশানুরূপ ফলনে খুশি তারা। কৃষি কর্মকর্তা বলছেন, বাজারে চাহিদা ও দাম থাকায় আগ্রহ বাড়ছে চাষিদের, আর এই জন্য কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার কাহালুর বিস্তীর্ণ জমিতে এখন হলুদের সমারোহ। শেষ শীতের হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় ফলন হয়েছে ভালো। একই সাথে সরিষা চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বগুড়া জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 10,000 হেক্টর কম জমিতে আবাদ হয়েছে সরিষার। গত বছর আলুতে লাভ বেশি পাওয়ায় সরিষার আবাদ কমিয়ে অনেক চাষি আগ্রহী হন আলু ও ভুট্টা চাষে। গতবার আমরা বিক্রি করছিলাম আপনার মন 1800-2000, এবার আশা করতেছি 800-3000 এরকম বিক্রি হবে। জিনিসপত্র আমরা কাটি মারি, তখন আর টাকা হয় না। এখন তার পরবর্তীতে দাম বাড়িয়ে যায়, আমরা তো গৃহস্থ মানুষ বেচেই আগে শেষ করি। সয়াবিনের আমদানি নির্ভরতা কমাতে সরিষা উৎপাদন বাড়াতে জোর দিয়েছে সরকার।
আর এজন্য চাষের শুরু থেকে কৃষককে নানাভাবে পরামর্শ দিচ্ছেন জেলার কৃষি কর্মকর্তারা। ভোক্তা সাধারণ তারা যদি সয়াবিনের ব্যবহার কমিয়ে সরিষার তেলের ব্যবহার বাড়িয়ে দেন, তাহলে আমাদের সরিষা চাষিরা যেমন ভালো দাম পাবেন এবং আগামীতে তারা আরও বেশি পরিমাণে সরিষা চাষে আগ্রহ দেখাবেন। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে বগুড়ায় ৪৭,০৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয় ৩৭,৫০ হেক্টর জমিতে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।